দেখছেন ওঙ্কার বাংলায় টেলি ক্যানভাস, চিত্র শিল্প ছবি ক্যানভাস এই নিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আমি মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে, আর এই মুহূর্তে আমরা চলে এসেছি একাডেমি অফ ফাইন আর্টসে। চলছে একজন শিল্পীর একক চিত্র প্রদর্শনী। আমাদের আজকের শিল্পী অর্থাৎ আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি, তিনি কিন্তু পেশায় শিল্পের অধ্যাপিকাও বটে, পাশাপাশি রয়েছে লেখালেখির চর্চাও। তো খুব ইন্টারেস্টিং একটা আলোচনা হতে চলেছে তার সাথে বেশ লম্বা গল্প হবে, ছবি নিয়ে কথা হবে, অনেক কিছু নিয়ে কথা হবে। তো এত ইন্টারেস্টিং এপিসোড যখন হতে চলেছে, তখন এপিসোডের শেষ অবধি কিন্তু আপনাদেরকেও থাকতে হবে। আমি এখন আমাদের আজকের অতিথি শিল্পী দোলনচাঁপা গঙ্গোপাধ্যায়কে ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার দিদি। আমি শুরুতেই যে প্রশ্নটা করব, একদিকে শিল্প চর্চা আর একদিকে শিল্পের অধ্যাপিকা, তো ওই ইয়াং জেনারেশনের সাথে রোজ থাকা হয় বলেই কি আরো বেশি শিল্পী মনটা জেগে থাকে? একদমই ওদের সাথে থাকা মানে নিজেকে না, মানে এখন ওই কলেজ লাইফেই দেখতে চাই। মানে ওদের যে প্র্যাকটিসটা, ওদের যে মানে রেগুলার স্কেচ করা বা ওদের যে ডেভেলপমেন্টটা, ওইটা না আমি সত্যিকার বলতে নেই কি আমি একটা মানে স্টুডেন্ট লাইফটাকে মানে রোজই ফিরে ফিরে দেখি ওদের প্র্যাকটিসের মধ্যে থেকে। আর আমার মধ্যে একটা যে আমার একটা জীবন যুদ্ধ বলতে গেলে, যা হোক আজকে আজকে তো চাকরি পাওয়াটা সহজ না। তো আমাকেও অনেক স্ট্রাগল করে আজকে এই মানে এই পেশায় আসতে হয়েছে, বা মানে চাকরির পেশায় আসতে হয়েছে, তার সাথে ছবি আঁকা। তো আমি সবসময় আশা করি কি আমি যেই স্ট্রাগলটা করেছি আর করে বড় হয়েছি, বাচ্চাদের মধ্যে ওইটাকে ফিল করায় কি দেখো সহজ রাস্তাটা নয়, খুব প্র্যাকটিস। ছবি আঁকার পথটা খুব কঠিন, নিজেকেও সেই রকম ডেভেলপ করতে হবে, করে করে ধাপে ধাপে এগোতে হবে। তো সেই কারণে ছাত্রছাত্রীদের সাথে মানে সত্যি আমার সম্পর্ক চিরকালই খুবই ভালো। মানে কোনো সময় যদি সময় হয় আপনারা আমার ডিপার্টমেন্টে আসতে চাই, আমার কাছে ছাত্রছাত্রীরা একদম বন্ধু সম। না, এই যে এক্ষুনি যে কথাটা হলো, একদমই যে একজন শিল্পীর জীবনের রাস্তা, তাতে কিন্তু চড়াই উতরাই প্রচুর। আর বিশেষ করে আমরা এমন একটা সোসাইটি থেকে বিলং করছি যেখানে এখনো কি করে উত্তরটা ছবি আঁকে বললে বোধ হয় অনেকেই অসন্তুষ্ট হয়। তো এইরকম একটা টাফ রাস্তা, এরকম একটা দীর্ঘ জার্নি, তো সেই জার্নির শুরু থেকে আজকের অধ্যাপিকা, এই গল্পটা কিন্তু আমাদের না শোনালে নয়। এটা বিষয় বলি কি, আমার জন্ম বেনারসে, মানে বেনারস মানে কাশিতে। মানে আমার বাবা চাকরি সূত্রে বেনারসে চাকরি করতেন। তো ওইখানেই আমার বেড়ে ওঠা, পড়াশোনা, তারপরে বিএফএ এমএফএ কলেজ লাইফ সবটাই আমার বেনারসে কাটে। তারপরে আমার বাবা রিটায়ার করেন। রিটায়ার করার পরে বাবা মানে বলেন কি আমি এত বছর বাংলায় বাইরে ছিলাম, আমি বাংলায় ফিরতে চাই। তো আমরা বললাম ঠিক আছে, আমাদের তো ডিগ্রিটা হয়ে গেল, এবার যেখান থেকেই থাকি না কেন আমরা নিজে পড়াশোনাটা চালিয়ে যেতে পারবো। তারপরেই আমার বাংলাতে আসা। আর তারপরে এই ছবি আঁকতে আঁকতে তার সাথে বিভিন্ন চাকরি পরীক্ষায় বসতে বসতে তারপরে রবীন্দ্রভারতীতে মানে আমি শিক্ষকতার চাকরিটা পাই। তারপরে এই জার্নিটা আমার এইভাবে শুরু হয়। আবার সেই জন্য কাজের মধ্যে একটু ওই ছোটোবেলায় বেনারসের ওই যে ইউপি কালচারটা চলে আসে। মানে তারপরে বেনারসের ঘাট, সেখানকার রাস্তা গলি, ওই একটা ছোট শহর। আর ওইখান থেকে আমি এসে বাংলার একটা ঐতিহ্যপূর্ণ শহর বলতে গেলে, এত পুরনো একটা শহর, মানে বেনারসও অনেক পুরনো শহর, কিন্তু এটাও মানে একটা ট্রাম, তারপরে পুরনো আর্কিটেকচার বাংলার, এইগুলো মানে আমাকে খুবই অ্যাট্রাক্ট করে। আর তারপরে মানে আমার কাজের মধ্যে ওই যে ডিফারেন্ট চিরুনি, তারপরে পুরনো অ্যান্টিক জিনিস, বাংলার যে মানে বাগান বাড়ি বা জমিদার বাড়ি বা তার জানলা গ্রিল, মানে আমাকে খুবই এগুলো টানে। মনে হয় বেনারস আর কলকাতার মানে অনেকটাই কাছে, এরও সরু সরু গলিতে অনেক কিছু লুকিয়ে আছে, যেটা যেটা এখনো আমরা উদ্ধার করতে পারিনি। তো এই দুটো মিশিয়েই আমার কাজ। জার্নিটা এভাবে শুরু হয়েছে। তারপরে তো চাকরি ক্ষেত্রে থাকার সাথে সাথে ছবি আঁকা আমার প্যারালালি চলে। আমি 2003-এ এই একাডেমি অফ ফাইন আর্টসে আমি একটা চিত্র প্রদর্শনী একক করেছিলাম। তারপরে তারপরে সংসারের চাপ, বিভিন্ন কাজ, মাঝে মাঝে গ্রুপ এক্সিবিশন আমার কন্টিনিউ চলেছে। কিন্তু অনেক বছর পরে আমি ভাবলাম না, আমার এই একটা মনে হলো কি আমি একটা নতুন একটা স্টাইল গ্রো করতে পেরেছি আমার অ্যাপ্লাইড সাবজেক্টের ভিতর দিয়ে।
এখানে একটা বলতে চাই কি, এখনো কিন্তু সমাজের মধ্যে অ্যাপ্লাইড আর্ট বলতে কেউ বোঝে না। অ্যাপ্লাইড আর্ট মিনস অ্যাপ্লিকেশন অফ আর্ট। হ্যাঁ, তুমি কি করো, ছবি আঁকো, মানে অ্যাপ্লাইড আর্ট কি? পেন্টিং না, এটা পেন্টিং না, এটা তাহলে কি, এটা কি তাহলে? তখন আবার এক্সপ্লেন করে বলতে, এটা বিজ্ঞাপন জগৎ, বিজ্ঞাপন জগতে যে যত কিছু ভাবনা চিন্তা চলছে মার্কেটে, সেই সব নিয়ে আমরা ছবি আঁকি। সেটা কিভাবে তৈরি হয়, কিভাবে প্রচার হয়, সেটা নিয়ে পড়াশোনা। তো তার মধ্যেই এই থেকেই কম্পোজিশন, তার প্রিন্সিপাল অফ ডিজাইন, ওইসব করে ধরে ধরে আমার কাজগুলো সেই রকমই আমি কন্টিনিউ করে গেছি। তারই ফসল আজকে আমি খুব প্রদর্শনী করতে পারছি। আমার মোট কাজের সংখ্যা 112। মানে আরও মানে কিছু ছিল, কিন্তু মানে মানুষের কি বলবো, আশীর্বাদ বলতে গেলে, যে আমার এই দীর্ঘ যে চিত্রশিল্পীর জীবনটা, মানে আমি যে কাজ করে গেছে, মানুষের যে পছন্দ করছে, এটার জন্য আমি খুবই খুশি। আচ্ছা, এখানে কিন্তু একটা প্রশ্ন না করলে নয়। এই যে অধ্যাপিকার অনেক দায়িত্ব, প্রচুর দায়িত্ব, পাশাপাশি সংসারের হাজারো দায়িত্ব, এই সব কিছু সামলে একটা সোলো এক্সিবিশন মানে তারও তো বিশাল প্রিপারেশন। এত কিছু একসাথে ম্যানেজ হয় কি করে? হ্যাঁ, মানে মানে করে নিতে হয়, মানে আর সত্যিকারে বলতে গেলে আমি অনেক মানে যখন বেনারস থেকে আসার পরে, মানে আমার একটা পুরো বলতে গেলে কি বলে, একটা পুরো চেঞ্জ। কোথায় হিন্দি মিডিয়াম, সেখান থেকে সে বাংলা মিডিয়াম পড়া, তারপরে বিয়ে, তারপরে মানে বলতে গেলে ছোট আমার সংসার, খুবই হাজব্যান্ড ওয়াইফ আর আমার একটা মেয়ে। তো এর মধ্যে বলতে গেলে সাপোর্টটা আমি ফ্যামিলির খুবই পেয়েছি। আহ, ওরা মানে যখন আমি কাজ করি, মানে কোনো ওরা দায়িত্ব দেয় না আমাকে। আমি যতক্ষণ কাজ করি তত কাজ করি, কাজের পরে তারপরে তার সাথে সাথে চলে। এটাও টোটালটা হচ্ছে ম্যানেজ, কি আমি কি করে ম্যানেজ করব, আমি কিসে খুশি থাকবো। যদি মনে হয় কি না, আমি দিনে 1 ঘন্টা ছবি আঁকলে খুব আমার মনে আনন্দ হবে, সেটা কিন্তু আমার কাছে খুব আনন্দ। এছাড়াও যেমন যদি একটা গাছ লাগালেও আনন্দ হয়, সেটাও আনন্দ। মানে ব্যাপারটা হচ্ছে কি, আনন্দকে খুঁজতে হবে না। মানে আমি যদি একটা নিজের পড়ার টেবিলটাকে যদি পরিষ্কার করি, যে ভেবে নিই আজকে দিনটা আমি নিজের পড়ার টেবিলটা পরিষ্কার করবো, এটাও কিন্তু সুখের একটা আনন্দ। হ্যাঁ, কি আমি গুছিয়ে ছোট ছোট জিনিস এটা দিয়ে ঘর সাজাচ্ছি, এটাও কিন্তু আনন্দ। আর ওর মধ্যেও শিল্প আছে, যে ওই যে ভাবনা চিন্তা করছি ওই জায়গাটা সাজাবো, এটাও কিন্তু একটা শিল্প। মানে আমার যেটা মনে হয় কি, রান্না করা থেকে আরম্ভ করে পরিপাটি করে সাজিয়ে রাখা, ঘর গোছানো, মানে তার সাথে আপনি যদি কিছু মানে সোয়েটার তৈরি করতে পারেন বা সেলাই করতে পারেন, সেটাও কিন্তু একটা শিল্প। আমি বলতে নেই, আমি বেনারসে ছিলাম, এটা কিন্তু বলতে মানে ভালো লাগছে কি, আমি কিন্তু খুব ভালো সোয়েটার বানাতে পারি। ওইখানে তো খুব শীত ছিল, তো সেই কারণে আমি খুব ভালো সোয়েটার বানাতে পারি। তারপরে সেলাইয়ের কাজও করি। আমি মাঝে মাঝে মানে কাঁথা স্টিচ দিয়ে ওড়না টোনাও ডিজাইন করি। মানে আমার মনে হয় কি, সব সময় যে ছবি আঁকবো, ছবি দিয়ে প্রকাশ পাবে তা না, শিল্পকে অনেক রকম দিয়ে প্রকাশ করা যায়। একদমই, যাহা কিছু সুন্দর, যাহা কিছু আমাদের প্রত্যেক দিনের জীবনের অঙ্গ, সেগুলোকেই কিন্তু শিল্প করে তোলা যায়। পুরোটাই ডিপেন্ড করে শিল্পীর দক্ষতায়। আর সেই কাজের মধ্যে যদি ভালো লাগাটা খুঁজে নেওয়া যায়, তাহলে তো কথাই নেই। আর সর্বশেষে ওই যে আশেপাশের মানুষগুলোর, সবচেয়ে কাছের মানুষগুলোর যদি সাপোর্ট থাকে, তাহলে বোধহয় সব কিছু সম্ভব। আচ্ছা, অ্যাপ্লাইড আর্টকে পার্টিকুলার বেছে নেওয়ার পেছনে কোনো বিশেষ কারণ? আসলে আমি আসলে সায়েন্সের স্টুডেন্ট ছিলাম 12th-এ। তো খুব মেজারমেন্ট দিয়ে অ্যাপ্লাইডকে পারফেকশনে আনতে হয়, কেন কি একটা নিখুঁত ব্যাপার যদি না থাকে বিজ্ঞাপনে, মানে প্রমিনেন্ট ফন্ট বা ফন্টের যে হাইট সাইজ, এগুলো যদি ঠিকভাবে না তুলে ধরতে পারি, তাহলে বিজ্ঞাপনটা সম্পূর্ণ হয় না। তার একটা ব্যালেন্স, তার ডিজাইনে একটা কনসেপ্ট। তো এই সায়েন্সের দিক থেকে আমার এই ইনস্ট্রুমেন্টগুলো এই অ্যাপ্লাইডে খুব কাজে লেগেছে। আর অ্যাপ্লাইড আর্টে একটা প্রফেশন তৈরি করা যায়, এটা একটা আমি বুঝতে পেরেছিলাম, সেই কারণে বেছে নেওয়া এই কাজটা। আর তারপরে তো 6 বছর ওইখানে বেনারসে কাটাবার পরে তারপরে এখন অ্যাপ্লাইড নিয়ে পড়াচ্ছি। তো এটা দিয়ে সত্যিকারের বলতে মানে আমাদের ছাত্রছাত্রীরা বহু ভালো ভালো জায়গায় চাকরিতে যুক্ত আছে, প্রফেশনাল লাইনে যুক্ত আছে। আর এটার খুব বড় স্কোপ আছে। মানে মার্কেটে তো আছেই আছে, তারপরে ডিফারেন্ট টিচিং লাইনেও স্কোপ আছে, আর বিজ্ঞাপন জগতেও স্কোপ আছে।
ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে আরম্ভ করে ফটোগ্রাফি সেকশন, মানে আমাদের ছেলেমেয়েরা স্টুডেন্টরা অনেক জায়গা আছে, আমাদের ক্লাসমেটরাও আছে। তো এটা দিয়ে মানে নিজেকে প্রফেশনালি মানে একটা প্লেস করা যায় সমাজে। আরেকটা কথা বলছিলাম যে আলমারি গোছানোটাও শিল্প। এটাও কিন্তু আমরা তো যতই বলুন মানে কি মানুষ তো বাড়িতে সংসারে সব কিছু করতে হয়। হ্যাঁ, যে আমরা একটা ভালো চাকরি করছি বলে বাড়িতে কিছু করি না। আমাদের যদি বললাম না, আমাদের আলমারি গোছানো, আমাদের কাপড় গোছানো, আমাদের টেবিল পরিষ্কার রাখা, নিট অ্যান্ড ক্লিন রাখা, সবটাই কিন্তু শিল্প। হ্যাঁ, সবের মাধ্যমেই কিন্তু শিল্পটা উঠেই আসে। দেখবে ওইখান থেকে মনে হবে আচ্ছা এই গ্লাসটা ভেঙে গেছে, চলো তো এর মধ্যে কিছু এঁকে দিই, বা এর মধ্যে কিছু ফেভিকল দিয়ে স্টিক করে কিছু আমি কাঁচ পাঁচ বসিয়ে একটা সুন্দর ফুলদানি তৈরি করে দিই। এখান থেকে কিন্তু ক্রাফটারও জন্ম হচ্ছে। একদমই, এই যে সবকিছুর মধ্যে শিল্পকে যে খুঁজে নিতে পারে সেই বোধহয় শিল্পী হিসেবে সার্থক, তিনিই শিল্পী হিসেবে সার্থক। আচ্ছা, এই সবকিছুর মধ্যে কিন্তু একটা কথা উঠে এলো, শিল্পের ছাত্রছাত্রীদের কেরিয়ার ভীষণ ইম্পর্টেন্ট, এবং সেই দিকটা যে উঠে এলো কথাবার্তার মধ্যে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। সত্যি দিনের শেষে শিল্পীও তো মানুষ, এবং সেই জায়গাটা শিল্পীদের বারবার প্রশ্নের মুখে পড়তে হয়, সেইটা যদি কোনো আর্ট ফর্ম সেই জায়গাটা পূরণ করতে পারে তো তার তো তুলনা হয়ই না। এই প্রসঙ্গে একটা প্রশ্নে যাই, আপনি তো এখানে থেকে শিল্পের অধ্যাপিকা হিসাবে কাজ করছেন, এর আগে শিল্পের ছাত্রী হিসাবে বাইরে ছিলেন, তো অন্যান্য স্টেটের সাথে ওয়েস্ট বেঙ্গলের ডিফারেন্সটা চোখে দেখেছেন, শিল্পের বাজারে ডিফারেন্স কি চোখে পড়েছে? হ্যাঁ, বাজারে মানে একটু ডিফারেন্সটা পড়েছে, কেন কি আমাদের এখানে একটু ইন্ডাস্ট্রির অভাব, কাজ পেতে অসুবিধা হয়। কিন্তু ছেলেমেয়েরা কাজ পায়, ওরা নিজের বায়োডাটা তৈরি করে। আমরা পোর্টফোলিও মেকিংয়ে খুব জোর দিই। তারপরে ইন্টার্নশিপও বর্তমানে আমরা যুক্ত করেছি, ওদেরকে আপডেট করার আমরা চেষ্টা করি। তো কিন্তু মানে বিভিন্ন ভালো ভালো স্কুলে ওরা অ্যাজ এ ড্রয়িং টিচারও আছে। হ্যাঁ, তার সাথে বিভিন্ন কনসার্নে তো আছে। কিন্তু ওইটাই আমাদেরও এটা চেষ্টা আছে, যদি আরও বেশি অ্যাড এজেন্সি তৈরি হয় তাহলে ছেলেমেয়েরা সুযোগ পাবে। আর এটা দিয়ে যদি ছেলেমেয়েরা পড়তেও আসে, এই ফিল্ডটাকে যদি অ্যাপ্লাই করতে বাঁচে, ওদের কিন্তু সত্যি ভবিষ্যৎ। আর বিশেষ করে যখন থেকে সফটওয়্যার ঢুকে গেছে আর ডিজাইনিং সফটওয়্যারে এসে গেছে, তাতে মানে অনেক রকম কাজ করা যায়। এখান থেকে ফিল্মেও যে চলে যাওয়া যায়, এখান থেকে ডকুমেন্টারি তৈরি করারও শিক্ষা পাওয়া যায়, অ্যানিমেশন তো আছেই আছে, মানে অনেক কিছু আছে। মানে করতে পারলেই ভালো। হ্যাঁ, একদমই, এই যে শিল্প নিয়ে পড়াশোনার পাশাপাশি, শিল্পকে ভালোবাসার পাশাপাশি কেরিয়ার তৈরির যে সুযোগটা সুন্দর করে ম্যাডাম তুলে ধরলেন, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমরা আসছি, আরও গল্প নিয়ে আসছি, এবং আমাদের এপিসোডের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যখন শিল্পী তার শিল্পকে নিয়ে কথা বলেন, গল্প বলেন। এখন আমরা যাব এপিসোডের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, শিল্পীর কাছ থেকেই তার শিল্পের গল্প শুনবো। সবার আগে যে প্রশ্নটা করবো দিদি, পেছনে অনেকগুলো পাখি দেখতে পাচ্ছি, এগুলো দিয়ে না হয় শুরু হোক। এইটা আসলে মানে আমার মানে কলেজ টাইমের কাজ। মানে আমি এই পুরো এক্সিবিশনটা আমার নিজের জার্নিটাই পুরো ধরে ধরে মানে দেখিয়েছি। টোটাল মানে 25-30 বছরে আমার কাজ। তো এইগুলো তখন আমি করতাম একটু, মানে এই ছোট ছোট পাখিগুলোকে আঁকতে খুব ভালো লাগতো। তখন অনেক পোস্ট কার্ডের মধ্যে ছবি এঁকে ফেলেছিলাম। তো এত বছর পর রাখা ছিল, তাই মানে একটু বাঁধিয়ে সবাই দেখুক কি, মানে কলেজ টাইমেও আমি মানে এই ছোট ছোট কাজগুলো করেছি। এটা এটা করেছি আমার থার্ড ইয়ারের কাজ। এটা এটা হচ্ছে বিদ্যুৎ, মানে একটা বিদ্যুৎ তখন মানে যুদ্ধর ক্ষেত্র দেখিয়েছি, মানে ধ্বংস হয়ে যাচ্ছে, মানে একটা বোম ব্লাস্ট হচ্ছে, তাতে সব ধ্বংস হয়ে যাচ্ছে, সেটাকে পেন অ্যান্ড ইঙ্কে ধরেছি। এটা কিছু এখানে অ্যাবস্ট্রাক্ট ফর্মে কিছু কাজ করেছি শার্টের সাথে। হ্যাঁ, কিছু এই হাতের মানে একটা হাতের ইসের মধ্যেও যে আমি ডিজাইন করতে পারি, সেটাকে ভাগে ভাগে সেটা একটা অ্যাবস্ট্রাক্ট ফর্মে দেখিয়েছি। ভীষণ নিখুঁত কাজগুলো, মানে কালি কলমে এত নিখুঁত প্রত্যেকটা টেক্সচার এত ছোট ছোট তৈরি করে, তো বিশাল ধৈর্যের ব্যাপার। হ্যাঁ, মানে এটা মানে মানে করতে করতে যা হয়ে গেছে, অভ্যেস হয়েছে। মানে একটু ফাইন একটু না তো হলে মানে চোখেও আমার লাগে। ফিনিশিংটা খুব আমি জোর দিই কাজের মধ্যে, আর প্রত্যেকটাতেই 100% দেওয়ার চেষ্টা করি। এই ছবিটা খুব ইন্টারেস্টিং, বেশ একই সঙ্গে কালি কলম দেখতে পাচ্ছি, আরো বেশ রং চঙে জিনিস দেখতে পাচ্ছি, এটার একটু গল্প। এটা হচ্ছে মিনারেল ওয়াটারের বটল। এটার ভিতরে আমি হনুমানকে দেখিয়েছি। হনুমান এই যে লঙ্কা মানে আগুন ধরাচ্ছেন উনি, ওনার পায়ের তলায় রাবণ।
মানে উনি দেখাতে যে লঙ্কা ধান হনুমান ক্রিয়েটস দ্য হোলি ওয়াটার, মানে উনি একটা লঙ্কাকে মানে ওটাকে পুড়িয়ে একটা পিওর ওয়াটার, মানে সমাজে একটা পিওর জিনিস উনি জল দিয়ে তৈরি করছে, সেটা দিয়ে একটা মানে একটা প্রকৃতি ওতে উনি মানে জল দিয়ে গাছটাকে বড় করছে। হ্যাঁ, তো এটা মানে মানে হচ্ছে কি যে খারাপ জিনিস ব্যাপারে সত্যের জয়, সেটাকে দেখাবার চেষ্টা করছি। আর হনুমানকে বাঁচাবার জন্য মানে আধুনিক হেলিকপ্টার থেকে মানে পশু পাখি সবাই আসছে এই বোতল থেকে বের করার জন্য হনুমানকে। একদমই, মানে আমাদের পুরাণের দুটো খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে অগ্নি সবকিছুকে শুদ্ধ করে দেয় আর ধ্বংস থেকেই নতুন করে সৃষ্টির জন্ম হয়, সেই দুটোকে ভীষণ সুন্দর করে তুলে ধরা হয়েছে। আচ্ছা, এখানে ডটের পাশাপাশি বেশ অন্যরকম কিছু পেপার মিডিয়া কোলাজ, এটা আমি পেপার কোলাজ করেছি, পেপার কোলাজ আছে, তার সাথে পেন অ্যান্ড ইঙ্ক দুটো মিশিয়ে করেছি কাজটা। অসাধারণ কাজটা, মানে দুটো মিডিয়ামকে এত সুন্দর ব্লেন্ড করা হয়েছে, দুটো মিলে আলাদাই একটা নিখুঁত জিনিস তৈরি হয়েছে। আচ্ছা, পরের ছবির গল্পে এবার যাই। এখানে এই তিনটে ছবি মোটামুটি টাইটেল দেওয়া আছে হিজিবিজি। নর্মালি এইগুলো ম্যাগাজিনের পেজের উপরে আমি কাজ করেছি, মানে এইরকম ইমেজগুলো ম্যাগাজিনে বানানোই ছিল, তার উপরে পেন অ্যান্ড ইঙ্ক দিয়ে মানে বিভিন্ন রকমের ক্রিয়েট করার চেষ্টা করেছি। মানে একটা লেডি ফিগার উপরে একটা হিউম্যান ফিগার আর একটা বানাবার চেষ্টা করেছি। তারপরে এই যে একটা হাতের মাইক ধরে আছে, একটা প্রচার হচ্ছে, এই ডিফারেন্ট মানে অ্যাবস্ট্রাক্ট ফর্মে। হ্যাঁ, একটা বাড়ির হাভেলির মতন একটা বিশাল দরজার ভিতরে আমি দেখতে পাচ্ছি তার এদিকে বাড়ি, এদিকে গাছপালা, একটা পুরনো দরজাকে কীভাবে আমরা দেখতে চাই। হ্যাঁ, সেই রকম একটা এটা আঁকার চেষ্টা করেছি। এরপরে এইটা হচ্ছে আমার 19টা কাজ দিয়ে একটা ঘাটের সিরিজ। মানে আমি বেনারসে ঘাটের মধ্যে আমি যা দেখতে পারি, ডিফারেন্ট টাইপের নৌকাকে বিভিন্ন রকমের দেখাবার চেষ্টা করেছি, বিভিন্ন অ্যাঙ্গেলে দেখাবার চেষ্টা করেছি। তার সাথে আমি দুটো শিবলিঙ্গ দেখিয়েছি। এখানে একটা শিবলিঙ্গ দেখিয়েছি, আর এখানে একটা শিবলিঙ্গ দেখিয়েছি। অ্যাবস্ট্রাক্ট ফর্মেই হচ্ছে দুটোই, মানে শিবের নগরী তো, শিবের জায়গা, আর তার সাথে জল, ডিফারেন্ট টাইপের জলের টেক্সচারটা দিয়ে একটা টোটাল কম্পোজিশন তৈরি করার চেষ্টা করেছি, নৌকো দিয়ে, শিব দিয়ে, আর তার সাথে কিছু সিঁড়ি, বেনারসি সিঁড়ি সবাই জানে খুবই ফেমাস, সবটা দিয়ে টোটাল একটা কম্পোজিশন করেছি ছোট ছোট। আচ্ছা, পেন অ্যান্ড ইঙ্কের সাথে বেশ একটু আলাদা রকমের ভালোবাসা মনে হচ্ছে, এর পেছনে গল্পটা কি? এইটা আমাদের কলেজ টাইমেই আমাদের একটা ক্লাস হতো অলরেডি গ্রাফিক্স আর্টে, তো সেখান থেকেই শুরু। আর তারপরে একটা মানে আমাদের মধ্যে একটা ক্লাসমেট সিনিয়র জুনিয়রের মধ্যে একটা কম্পিটিশন হতো, কে কত ফাইন কাজ করতে পারবে, কে কত ডিটেলসে কাজ করতে পারবে, সেখান থেকেই শুরু। তারপরে যখন আমি কলকাতায় আসার পর যখন এই টাইপের কাজ শুরু করলাম, তো দেখলাম মানুষরা খুব পছন্দ করছে, তো সেই করতে করতেই আজকে এই পর্যায়ে চলে এসেছে। বেশ, তাহলে পরের ছবির গল্পে যাওয়া যাক। এটাও আমাদের এই বেনারসের গরু, তার এই ঘন্টাটাকে আলাদাভাবে গ্রাফিক্যালি কম্পোজ করেছি, ওপর থেকে ঝুলছে। এটাও টোটাল পেন অ্যান্ড ইঙ্কে ডিফারেন্ট টেক্সচার দিয়ে কাজ করেছি। একদমই, মানে বেনারস মানে বেনারসের ষাঁড়, একটা মেন ক্যারেক্টার, কিন্তু একদম পজিটিভ ভাইব সেটা থাকবেই। এখানে অনেক কটা কাজ আছে, কিছু অ্যাবস্ট্রাক্ট আছে, তার সাথে এই যে কেটলি, তার সাথে ফুল পাতা, সবটাকে কিন্তু আমি একটা কম্পোজিশনের মধ্যে করার চেষ্টা করি। একটা পাতা সবুজ, বাকিটা পেনে নিক দিয়ে মানে এটাকে হাইলাইট করছি, বাকিটাকে একটু পিছনে রাখার চেষ্টা করছি। যেমন এটা কলার পাতা মোচা, সেটাকে গ্রাফিক্যালি কম্পোজ করেছি। এটা একটা জাতি, এটা আমাদের বাংলা সংসারের মধ্যে মানে আসন আসন জাতি বা জামার বোতাম, তারপরে মাথার কাঁটা, এগুলো খুবই মানে আমাদের বাংলা সমাজের মধ্যে এটা একসময় খুবই পপুলার ছিল, এখন ব্যবহার হয় না, কিন্তু সেই এই কারিগরি আর নকশা, এই জাতির নকশাগুলো দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যায়। আচ্ছা, এই যে পেন অ্যান্ড ইঙ্কের পরেই আর একটা জিনিস বারবার চোখে পড়ছে, অ্যাবস্ট্রাক্টকে বারবার বেছে নেওয়ার পেছনে কিছু বিশেষ কারণ? এমন কিছু না, মানে আমার মধ্যে কিন্তু বেশি অ্যাবস্ট্রাক্ট আমি কিন্তু করিনি, আমি কিন্তু নেচার থেকেই নিয়েছি, ওইটাকে অনেকটা নিজের মতন করে কম্পোজ করেছি। আমার মনে হয় কি অ্যাবস্ট্রাক্ট বলে কিছু হয় না, আমার অ্যাবস্ট্রাক্টের মধ্যেও কিন্তু আমি যা করেছি মানুষ যদি না বুঝতে পারে সেটাকে আমি কি করে আর্ট বলবো। হ্যাঁ, ওর মধ্যেও কিন্তু মানুষ
দর্শক তো সবাই শিল্পী হয় না, আমাকে কিন্তু দর্শককে ইজি ওয়েতে বোঝাবারও ব্যবস্থাটা করা উচিত শিল্পের মাধ্যমে। আচ্ছা, ওদিকে খুব ইন্টারেস্টিং কয়েকটা পেঁচার উপরে কাজ দেখছি, এবার একটু ওই কাজগুলো সম্পর্কে গল্প শুনবো, এবং দর্শকদেরও কিন্তু ভিড়টা ওখানে বেশি, মানে এতটাই ইন্টারেস্টিং এই পেঁচাদের গল্পটা, এই গল্পটা একটু শুনি। এইটা আচ্ছা, এটা কাঠের প্যাঁচা আমাদের বাংলার একটা ঐতিহ্য বা একটা ফোক আর্টের বলতে গেলে। প্যাঁচা আর লক্ষ্মী প্যাঁচা আমাদের একটা সমাজেরও খুব, লক্ষ্মী প্যাঁচা বাড়িতে রাখা খুব ভালো। এখানে কিন্তু আমি এটা কাঠের প্যাঁচাকে হিউম্যান ফর্মে দেখিয়েছি, কি যেমন ওরা একসাথে গল্প করছে, আবার একজনের রাগ হয়েছে সরে গেছে, আবার কম্প্যাক্ট হয়ে চলে আসছে, আবার কেউ কেউ মানে ভ্যানিশ হয়ে যাচ্ছে, পিছন দিকে হারিয়ে যাচ্ছে। মানে ওদেরকে একটা হিউম্যান ফর্মে একটা কমিউনিটিতে দেখাবার চেষ্টা করেছি, কি ওরাও আমাদের সমাজের একটা অঙ্গ। কাঠের পুতুল হলে কি হবে, তারাও কিন্তু আমাদের সাথেই আছে। তো তবে গ্যালারিতে ঢুকেই খুব ইন্টারেস্টিং চারটে ছবি আমার চোখে পড়েছে। পেছনে লেখা, সামনে আবঝা চরিত্র, এই ছবি চারটের গল্প কিন্তু বলতেই হবে। এইটা এইটা নর্মালি আমি একটা মন্দিরের সামনে বসেছিলাম, তখনই আমি মেয়েকে বললাম কি আমার ছবিটা তোল। তো এটা মানে একটা মন্দিরের গায়ে ওইসব লেখা আছে, মানে হিন্দিতেই লেখা আছে, মেন হচ্ছে পাপ করো না, মানে মিথ্যে কথা বলো না, মদ খেও না, এইসব মানে নালে মানে তোমার মানে নরক বাস হবে, এই জিনিসগুলো লেখা আছে। তো ওইটাই এডিট করে আমি নিজের মুখটা সরিয়ে দিয়ে এখানে নর্মালি মন্দিরটা দেখিয়েছি। মানে আমি ভাবছি আমার এই ভক্তির ব্যাপারে, ভাবছি আমি কত ভক্তিমান মানুষ। তারপরে এই যে আমি কি স্বর্গের রাস্তা দরজা দেখছি, তারপরে আমার মধ্যে চিৎকার হচ্ছে, তার সাথে সাথে কিছু কিছু মোটিভ দিয়েছি। মানে এই যে মোদিরা পান করবে না তাও খায়, মানুষের একটা মানে জানে কি এখানে এইসব বারণ, তাও খাওয়ার চেষ্টা করে। মানে আমার মধ্যে একটা চিৎকার হচ্ছে, ভক্তির মধ্যে আমি ডুবে যাচ্ছি। তারপরে এই ফাইনালস এটাতে আমি দেখাবার চেষ্টা কি আমি খুবই চিন্তা করে সত্যি ভক্তিমান হয়ে যাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি কি অন্ধবিশ্বাস হয়ে গেলাম, এত ভক্তি হয়ে গেল, সেই জন্য নিজেকে আবার প্যাঁচাতে কনভার্ট করেছি। মানে কি সত্যি কি এত ভক্তি হতে হতে কি আমি এত ভক্তি, অন্ধবিশ্বাসটা ঠিক না, কোনোভাবেই অন্ধবিশ্বাস ঠিক নয়। মানে পুজো করা ভালো, বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধ ভক্তিটা একদমই ভালো না। আচ্ছা, এই সব শেষে সব ছবির গল্প শুনতে শুনতে একটা প্রশ্ন না করলে নয়, আপনার ছবিতে চিরুনির খুব ব্যবহার দেখা যাচ্ছে, চিরুনিকে বারবার বেছে নেওয়ার পেছনে কি কারণ? এটা আমার বাংলার একটা মনে হচ্ছে কালচারের সাথে চিরুনি, জাতি, এগুলো একটা মানে একটা ছিল পুরোনো কালে মহিলারা বসলে মানে পান সাজিয়ে বসবে, জাতি ব্যবহার করবে, চিরুনি ব্যবহার করবে। চিরুনিগুলোও খুব ডাইনামিক সুন্দর সুন্দর মানে স্টাইলে তৈরি করা হতো। এখন তো প্লাস্টিকের চিরুনি এসে গেছে, কিন্তু পুরোনো অ্যান্টিক যদি দেখা হয়, আর বিশেষ করে আমার না এই অ্যান্টিক জিনিসগুলো খুব মন টানে। মানে মিউজিয়ামে রাখা হয় অ্যান্টিক জিনিসগুলো খুব মন টানে, রেগুলার জিনিস টুথব্রাশ এইসবগুলো খুব মন টানে। আবার আশেপাশে যা দেখি মানে বটল থেকে মানে আমি এই কাজটা করেছি কোকো কোলা বটলটা নিয়ে, বা টেলিফোন, এখন আমরা টেলিফোন ইউজ করি না, এখানেও আমি একটা টেলিফোনের ফিগারটা দেওয়ার চেষ্টা করছি। এখন এই টেলিফোনটা ইউজ হয় না, তো এই ফেলে আসা জিনিসগুলো সেইগুলোকে তুলে ধরার চেষ্টা। আচ্ছা, খুব অসাধারণ ছবির গল্প দিয়ে কিন্তু এপিসোডটা শেষ হতে চলেছে। আমাদের হাতে সময় একেবারে কম, এখন আমরা একদম শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি। তবে এই শেষ পর্যায়ে একটা প্রশ্ন না করলে নয়, দীর্ঘদিন শিল্প জগতের সঙ্গে যুক্ত, তারপরে আবার শিল্পের অধ্যাপিকা, ছাত্রদের সঙ্গে সবসময় কাজ, তো ক্যামেরার ওপারে ছাত্র সমাজে নতুন শিল্পীরা যারা রয়েছে, যারা সবে এইদিকে পা বাড়িয়েছে অথবা ভাবছে পা বাড়াবে, তাদের জন্য আপনার কি বলার আছে? হ্যাঁ, আমার একটাই হচ্ছে প্র্যাকটিসটাই হলো শেষ কথা। আমি যত প্র্যাকটিস করব, আমি নিজেকে যত নিজের ওই কাজে ডেডিকেট করব, সেটাই কিন্তু উন্নতি। কি হবে সেটা পাবলিক বলবে, ছবির শেষে কি হবে গ্যালারিতে টাঙাবার পরে পাবলিক বলবে, আমি বলবো না, সেটা পাবলিক বলবে ভালো কি খারাপ। তো এইটা তখনই তৈরি হবে যখন দীর্ঘ প্র্যাকটিসের মধ্যে থেকে কেউ যাবে। যেন বলে না বারবার রেগুলার স্কেচ করলে হাত ভালো হয়, এটা কিন্তু ছোট থেকে টিচাররাই শেখায় কি রেগুলার স্কেচ করো, বেশি করে স্কেচ করো, হাত ভালো হবে। তো এটাও আমাদের পক্ষেও মানে চলে আসে কি শিল্প তখনই ভালো যে আমরা দীর্ঘ কাজ করে যাব। একদমই। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন শিল্পী দোলন চাঁপা গঙ্গোপাধ্যায়, তার সাথে অনেক গল্প হলো, আড্ডা হলো, শিল্পের গল্প শুনলাম, তার সাথে আবার
ছবি নিয়ে বেশ জমজমাট আলোচনা হলো। এত সুন্দর করে যখন এপিসোড জমে ওঠে সেটা শেষ করতে একেবারেই মন চায় না, কিন্তু দুঃখজনকভাবে সময় তো ধরা বাঁধা। তাই আজকের মতো আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। আর শেষে শিল্পীর কথাগুলো এত সুন্দর ছিল, তারপরে খুব কিছু উপসংহার মানায় না। শুধু এটুকুই বলবো, এই যে ঘষা মাজা করে শিল্পীরা তৈরি হচ্ছেন, তারা কিন্তু প্রতিনিয়ত কাজ করছেন সমাজের জন্য, পরিবেশের জন্য। সমাজকে, পরিবেশকে সুস্থ রাখার, সুস্থ করার বার্তা দেওয়ার চেষ্টা করছেন। কোথাও গিয়ে কিন্তু এবার বোধহয় আমাদেরও দায়িত্ব বর্তায়। যাই হোক, সবাই খুব ভালো থাকুন। খুব তাড়াতাড়ি আসছে ডেলি ক্যানভাসের নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।